বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। গত ক্লাসে আমরা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দিল্লির সালতানাত যুগের অন্যতম রাজবংশ তুগলক বংশ নিয়ে আলোচনা করব। আজকে এই তুগলক বংশ নিয়ে আলোচনা করার জন্য অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি ফাহমিদা হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খিলগাঁও মডেল কলেজ, ঢাকা। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের ছেলে। 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক খলজি বংশের পতন ঘটিয়ে তুগলক বংশ প্রতিষ্ঠা করেন এবং 1325 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে তার ছেলে জুনা খান মোহাম্মদ বিন তুগলক উপাধি নিয়ে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি যখন দিল্লি যুবরাজ ছিলেন, তার ডাক নাম ছিল হচ্ছে জুনা খান, আর তিনি যখন যুবরাজ ছিলেন সেই সময় তিনি ওলক খান উপাধি গ্রহণ করেন। দিল্লির সিংহাসনে আরোহণ করে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন, 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন, যেগুলোর জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছেন। কিন্তু তার প্রত্যেকটা পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি এমন একজন শাসক ছিলেন যে তিনি যুগের চেয়ে অনেক অগ্রবর্তী একজন শাসক ছিলেন, যার জন্য তিনি সেই যুগে থেকে অনেক সামনের অনেক অগ্রবর্তী চিন্তা করে তিনি কি করেছিলেন, তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু তার এই পরিকল্পনাগুলো প্রত্যেকটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম প্রথম পরিকল্পনা ছিল রাজধানী স্থানান্তর। আমরা জানি যে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক যখন আসেন তখনই তিনি কি করেছিলেন, দিল্লিতে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। তখন থেকে কিন্তু দিল্লি ছিল সালতানাতের রাজধানী। মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় বসে 1326-27 খ্রিস্টাব্দের দিকে তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন যে পুরো রাজ্যের মধ্যবর্তী স্থানটি হবে বা মধ্যবর্তী অঞ্চলটি হবে রাজধানী। কারণ যখন কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ওনারা এসেছিলেন তখন দক্ষিণ ভারতের অনেকগুলি অঞ্চলই বা দক্ষিণ ভারত পুরোটাই ছিল তাদের অধরা। কিন্তু আলাউদ্দিন খলজি পুরো দক্ষিণ ভারত জয় করার ফলে মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় এসে তিনি কি করলেন, দুটি ভারতের মধ্যবর্তী তিনি দেবগিরিকে রাজধানীর উপযুক্ত জায়গা বলে মনে করলেন। দেখো, উপযুক্ত জায়গা বলে মনে করে তিনি সাম্রাজ্যের কেন্দ্রস্থল হিসেবে নির্ধারণ করেন এবং এখান নিয়ে তিনি রাজধানী স্থাপন করার চিন্তা করলেন। তাছাড়া মঙ্গলরা ছিল অত্যন্ত দুঃসাহসী জাতি, তারা ছিল দিল্লি সাম্রাজ্যের জন্য হুমকি স্বরূপ। এই চিন্তা করে সুলতান তার রাজধানী দিল্লি হতে প্রায় 700 মাইল দূরে তিনি দেবগিরিতে রাজধানী স্থাপন করার চিন্তা করেন। দাক্ষিণাত্যের অধিকাংশ লোক ছিল সনাতন ধর্মাবলম্বী। তিনি চেয়েছিলেন হিন্দু মুসলিম সংমিশ্রণে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে, ইসলামী রাষ্ট্রের ভিত্তি ও সংহতি জোরদার করতে। এই জন্য তিনি দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন। তাছাড়া দাক্ষিণাত্যের ছিল উর্বর ও ধনরত্নে পরিপূর্ণ। এই সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাম্রাজ্যের জন্য কল্যাণ হবে, এই চিন্তা করে তিনি রাজধানী স্থানান্তর করেন। দাক্ষিণাত্য ছিল হিন্দু সামন্ত রাজাদের আবাসস্থল। সুলতান হিন্দু বিদ্রোহীদের সমুচিত শিক্ষা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার মানসিকতা নিয়ে রাজধানীর পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তিনি নতুন রাজধানী নাম দেন হচ্ছে দৌলতাবাদ। দেখা যায় যে মোহাম্মদ বিন তুগলক যখন রাজধানী স্থানান্তর করেন সেই সময় তিনি দিল্লি থেকে দেবগিরিতে যাওয়ার যে পৌঁছানোর যে পথ সেটা তিনি সুন্দর রাস্তা নির্মাণ করেন এবং রাস্তার দুপাশে সবুজ গাছপালা লাগানো হয়
দেবগিরি এবং দিল্লির মাঝামাঝি পোস্ট অফিস স্থাপন করা হয়। সুলতান দিল্লির সমস্ত অধিবাসীকে দেবগিরিতে গমনের আদেশ দেন। একসময় দেখা যায় যে পুরো দিল্লি জনমানবহীন শূন্য এক মরুভূমিতে পরিণত হয়। কিন্তু মোহাম্মদ বিন তুগলকের এই মহা পরিকল্পনা রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান, রাজধানীর নতুন নাম দেন দৌলতাবাদ। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার এই রাজধানীর স্থানান্তরটা ব্যর্থতায় পর্যবসিত হয়। এই ব্যর্থতার অন্যতম যে কারণগুলো আছে দেখো, তার রাজধানী স্থানান্তরের পরিকল্পনা রাজনৈতিক প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা দ্বারা গৃহীত হয়নি, যার জন্য তিনি ব্যর্থতায় পর্যবসিত হন। দেবগিরি নতুন রাজধানী স্থাপন করে সেখানে প্রশাসনিক দপ্তর ও নতুন প্রাসাদ নির্মাণের যথেষ্ট নাগরিক সুবিধাদানের ব্যবস্থা করা হলেও দিল্লির জনগণ অনীহা আর আন্তরিকতার অভাবে দিল্লি ছিল রাজ্যের প্রধান। দিল্লির জনগণ মনে প্রাণে দেবগিরিকে রাজধানী হিসেবে মেনে নেয়। তারা মনে করেছিল কি, দিল্লির জনগণ তারা মনে করেছিল যে তারা বিদেশ কোথাও গিয়েছে। ঠিক আছে। তাছাড়া দিল্লি হতে দৌলতাবাদের রাজধানী স্থাপন করার সুলতানের উত্তর ভারতের ক্ষমতা হ্রাস পায় এবং পরিণামে দিল্লি দ্বিতীয় রাজধানী হিসেবেই রয়ে যায়। মঙ্গলদের অভিযান। দিল্লি হতে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের ফলে প্রশাসনিক কাঠামোগত সমস্যা দেখা দেয়, যার জন্য মঙ্গলগণ ভারতবর্ষে দুঃসাহসিক অভিযান চালায় এবং বাধ্য হয়ে সুলতান মঙ্গলদের ঠেকাবার জন্য তৎপর হয়। তাছাড়া দাক্ষিণাত্যের আবহাওয়া অভিজাত ও সভাসদদের বসবাসের অনুপযোগী ছিল, তাই এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। এই এক মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি রাজধানী দৌলতাবাদ স্থাপন করলেও বিভিন্ন প্রশাসনিক সমস্যা ও দিল্লি রক্ষার স্বার্থে পুনরায় তিনি জনসাধারণ, কর্মচারী, অভিজাত সম্প্রদায়কে নিয়ে তিনি দিল্লিতে প্রত্যাবর্তনের জরুরি নির্দেশ জারি করেন। একসময় দেখা যায় তিনি পুনরায় আবার সেই দিল্লিতে ফিরে আসেন। তাহলে এভাবে কি হলো, তার মহা পরিকল্পনার অন্যতম প্রথম পরিকল্পনা রাজধানী স্থাপন, সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়। তারপরের যে অভিযানটি, সে অভিযানটি ছিল হচ্ছে খোরাসান অভিযান। মোহাম্মদ বিন তুগলকের সময় দাক্ষিণাত্যে রাজনৈতিক সমস্যা বিরাজমান ছিল। তিনি দাক্ষিণাত্যের সমস্যা সমাধানকল্পে সাম্রাজ্য বিস্তারের মানসিকতা নিয়ে 1328-29 খ্রিস্টাব্দে মধ্যযুগীয় শাসকদের প্রথা অনুযায়ী তিনি খোরাসান অভিযানের পরিকল্পনা করেন। এই অভিযানে বিজয়ী হওয়ার জন্য তিনি বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। সৈন্যবাহিনীকে সুলতানকে 1 বছরের জন্য অগ্রিম বেতন দিতে হয়। সুলতান তার দরবারের কিছু সংখ্যক খোরাসানি অভিজাত ব্যক্তির উৎসাহ ও অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে এই মহা পরিকল্পনা গ্রহণ করেন। আমির নওরোজ এবং মিশরের শাসনকর্তা আল নাসির সুলতানকে খোরাসান অভিযানের সময় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। পরবর্তী সময়ে তারা তাদের কথা না রাখার কারণে সুলতানের দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা বাতিল করতে হয়। তার মানে আমরা কি দেখলাম, সুলতানের খোরাসান অভিযান কি হয়ে গেল, ব্যর্থতায় পর্যবসিত হলো। এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল সেনাবাহিনীর দুর্বলতা। সুলতান যদি বিশাল সামরিক বাহিনী গঠন করেন, কিন্তু তা ছিল বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত, এ কারণে ছিল অতি দুর্বল। সেজন্য বিদেশি অভিযানের পরিকল্পনা তারা উপযোগী ছিল না। সুলতান যখন এই পরিকল্পনা গ্রহণ করেন তখন সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা ছিল না। এদিক থেকে চিন্তা করলে এই পরিকল্পনা সম্পূর্ণরূপে অবাস্তব। রাজনৈতিক দিক দিয়ে এশিয়াতে তখন পরিবর্তনের সুবাতাস বইছিল। মিশরের শাসনকর্তা আল নাসির পারস্যের আবু সাঈদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করেন এবং তারমাশিরিন খান নিজেই রাজ্যহারা হন। 3,70,000 বিশাল বাহিনী পোষণ করার সমীচীন হবে না চিন্তা করে সুলতানকে এই পরিকল্পনা ত্যাগ করতে হয়। সুলতান প্রথমে 1 বছরের বেতন দিয়েই ফেললেন, দিয়ে পরে তিনি চিন্তা করলেন যে এই সৈন্যবাহিনীকে পোষণ করা ওনার কি হবে না, তার পোষণ করা ঠিক হবে না। এই জন্য তিনি কি করলেন যে এই পরিকল্পনাকে তিনি বাদ দিয়ে দেন, যার ফলে দেখা যায় যে সুলতানের খোরাসান অভিযানের অবাস্তব পরিকল্পনাটাও ব্যর্থতায় পর্যবসিত হয়। অতঃপর সুলতান মোহাম্মদ বিন তুগলক যে
পরিকল্পনা করে সেটি হলো তাম্র মুদ্রার প্রচলন। 1328-29 খ্রিস্টাব্দে সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন। তাম্র মুদ্রার প্রচলনের কারণে এডওয়ার্ড থমাস তাকে প্রিন্স অফ মানিয়ার্স হিসাবে আখ্যায়িত করেন। তাম্রমুদ্রা প্রচলনের কারণগুলো ছিল রাজকোষের ঘাটতি পূরণ। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির মতে সুলতানের বদান্যতা, রাজধানী স্থানান্তর, বিভিন্ন বিদ্রোহ দমন, মোগল আক্রমণ প্রতিরোধ, খোরাসান অভিযানের বিরাট বাহিনী প্রতিপালন ইত্যাদি কারণে তার রাজকোষ ঘাটতি দেখা দেয়। এই জন্য তিনি প্রতীক তাম্রমুদ্রা প্রচলন করেন। ঐতিহাসিক ব্রাউন বলেন, চতুর্দশ শতাব্দীতে বিশ্বব্যাপী স্বর্ণ ও রৌপ্যের ঘাটতি দেখা দেয়। তখন স্বর্ণ ও রৌপ্যের সংরক্ষণ ছাড়া আসন্ন অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব হবে না চিন্তা করে মুহাম্মদ বিন তুগলক তাম্রমুদ্রা চালু করেন। তাম্রের প্রকৃত মূল্য স্বর্ণ ও রৌপ্য অপেক্ষা কম থাকায় বিনিময় অবাধ ও সহজ ছিল, তাই রাষ্ট্রীয় প্রয়োজনের কথা বিবেচনা করে 1329-30 খ্রিস্টাব্দে তিনি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার সাথে তাম্র মুদ্রাকে বৈধ মুদ্রা বলে ঘোষণা করেন এবং তিনি এর মূল্য নির্ধারণ করেন, কিন্তু তাম্র মুদ্রা প্রচলন ব্যর্থ হয়। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের ভাষায় অসাধারণ প্রতিভা সম্পন্ন সুলতান সৃজনশীল ও পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণে আনন্দ পেতেন। চীন ও পারস্য দেশের তাম্র মুদ্রার সফলতায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বলে তিনি তাম্র মুদ্রা প্রচলন করেন। এখানে দেখা যায় যে তিনি 200 গ্রেন বা রতিতে 1 দিনার হতো, আর দিনার নামেই তার নতুন স্বর্ণ মুদ্রা তিনি প্রবর্তন করেন এবং 10টি রূপা টঙ্কা মিলে হতো 1 দিনার এবং 140 গ্রাম রৌপ্য হতো 1 আধুলি। তিনি স্বর্ণ আর রৌপ্যকে মানে মজুত রেখে বা স্বর্ণ আর রৌপ্যকে তিনি আলাদা করে রেখে তিনি অবাধে বিনিয়োগের জন্য তাম্র মুদ্রা প্রচলন করেন। কিন্তু একটা সময় দেখা যায় যে তিনি যে মুদ্রা প্রচলন করেন তার নিয়ন্ত্রণ করার জন্য তিনি কোনো ধরনের কোনো ব্যবস্থাই গ্রহণ করেন না। একসময় দেখা যায় জাল মুদ্রায় ভরে যায় এবং প্রত্যেকটি ঘরে ঘরে জাল মুদ্রার তৈরি মেশিন, জাল মুদ্রার মেশিন থাকে এবং তারা সেই মেশিন দিয়ে জাল মুদ্রা বানাতে থাকে। তারপর ব্যবসা বাণিজ্য করতে যখন বিদেশি বণিকরা আসে তারা তাম্র মুদ্রা নিতে অস্বীকার করে, ফলে তিনি দেখা যায় যে প্রচুর স্বর্ণ ও রৌপ্য মুদ্রা দিয়ে তিনি জাল মুদ্রাকে বা দ্বিগুণ পরিমাণ স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময়ে তিনি তাম্র মুদ্রাকে বাজেয়াপ্ত করেন। তাহলে তার এই তাম্র মুদ্রা প্রচলনটাও কি হয়েছে একসময় ব্যর্থতায় পর্যবসিত। জনগণ এই মুদ্রার ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা না করার ফলে এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। সুলতান রাষ্ট্রীয় পর্যায়ে এককভাবে তাম্র মুদ্রা প্রচলন করতে না পারায়, কৃত্রিম মুদ্রা বন্ধের ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ নিতে না পারায় তার এই পরিকল্পনা ব্যর্থ হয়। ঐতিহাসিক বারানির মধ্যে প্রত্যেক হিন্দু গৃহ মুদ্রা তৈরি কেন্দ্রস্থলে পরিণত হয়। তারা অজস্র জাল মুদ্রা ছাপত এবং মুদ্রার সাহায্যে কর প্রদান ও ব্যবসা বাণিজ্য চালাতো। ঠিক আছে, তাহলে দেখা গেল যে তিনি কি করলেন ওই সময়, তিনি শূন্য রাজকোষকে পূর্ণ করার জন্য ঠিক আছে তিনি প্রতীকী মুদ্রা চালু করলেন, ঠিক আছে, কিন্তু তিনি তা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থাই তিনি করেন নাই, যার ফলে দেখা যায় যে প্রচুর জাল মুদ্রায় পড়ে যায়। একসময় এই তাম্র মুদ্রাকে তিনি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কি করলেন, যে বলা হয় যে 50টি তাম্র মুদ্রার বিনিময়ে 1টি স্বর্ণ মুদ্রা, এইভাবে করে করে তিনি কি করেছিলেন, তাম্র মুদ্রাকে পুরো বাজার থেকে উঠাতে সক্ষম হয়েছিলেন। মুহাম্মদ বিন তুগলকের অন্য আরেকটি পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল হচ্ছে কারাচিল বা চীন অভিযান। চীন এবং হিন্দুস্তানের মধ্যবর্তী একটি অঞ্চল যার নাম হচ্ছে কারাচিল অভিযান। তিনি 1332-33 খ্রিস্টাব্দে কারাচিল অভিযান করেন। হিমালয়ের পাদদেশে কারাচিল এলাকায় এক বিদ্রোহী সরকারকে শাস্তি দেবার জন্য সুলতান এই অভিযান প্রেরণ করেন। এই পার্বত্য জাতি মাঝে মাঝে সুলতানের সাম্রাজ্য আক্রমণ করত এবং সীমান্তবর্তী এলাকাসমূহে বিভিন্ন ধরনের উপদ্রব করত। সাম্রাজ্য নিরাপত্তার কথা চিন্তা করে সুলতান খসরু মালিকের নেতৃত্বে কারাচিলে একটি অভিযান প্রেরণ করেন। এই অভিযানে পার্বত্য সর্দার পরাজিত এবং সুলতান কর দিতে রাজি হয়।
সুলতানের আদেশ অমান্য করে খসরু পরবর্তী সময় তিব্বত অভিযান পরিচালনা করেন। সেখানকার অজানা পার্বত্য এলাকার ঝড় বৃষ্টি ও নানা রোগে আক্রান্ত হয়ে অনেক সৈন্য মৃত্যুবরণ করে। এছাড়া স্থানীয় সৈন্যদের আক্রমণ ও পর্বতের উপর থেকে শত্রুপক্ষের অস্ত্রাঘাতে অনেক সৈন্য মারা যায়। এই কারণে সেনাবাহিনী একদম বিনাশ হয়ে যায়। আসলে একদিকে সেনাপতির ভুল সিদ্ধান্ত, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মর্মান্তিক ও হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এর জন্য সুলতান এবং তার এই অভিযানটাও কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়। সুলতান মুহাম্মদ বিন তুগলকের অন্যতম অভিযান এবং তার মহা পরিকল্পনার শেষ পরিকল্পনাটি ছিল দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উপত্যকা দোয়াব অঞ্চল নামে পরিচিত। এই দোয়াব অঞ্চল 1334 খ্রিস্টাব্দে দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেন। তার এই কর বৃদ্ধির অন্যতম কয়েকটি কারণ ছিল। প্রথম কারণটি হচ্ছে আর্থিক সংকট। খোরাসান ও কারাচির অভিযানে বিরাট সৈন্যবাহিনী ভরণ-পোষণ করায় যথেষ্ট অর্থ সংকট দেখা দেয়। তাছাড়া প্রতীক তাম্রমুদ্রা প্রচলনের ব্যর্থতার কারণে রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। এই আর্থিক সংকট নিরসনের জন্য গঙ্গা ও যমুনার মধ্যবর্তী উর্বর অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেন। হিন্দু ভূস্বামীদের দমন। হিন্দু সম্পদশালীরা ছিল দোয়াব অঞ্চলের প্রভাবশালী। তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ছিল। তাদের উপযুক্ত শিক্ষাদানের জন্য তিনি দোয়াব অঞ্চলের উপর কর বৃদ্ধি করেন। শাসন কার্যের সুবিধা। দোয়াবে কর বৃদ্ধির অন্যতম কারণ সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা। ঐতিহাসিক বাদাউনি বলেন, সামরিক বাহিনী এবং প্রশাসনিক কাঠামোকে সুসংহত ও পুনর্গঠনের জন্য কর বৃদ্ধি করতে সুলতান বাধ্য হন। তিনি মুহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে এমনভাবে তিনি কর বৃদ্ধি করেন যে দেখা যায় যে তিনি দোয়াব অঞ্চলের 10 হতে 20 গুণ কর বৃদ্ধি করেন। ঐতিহাসিক ইলিয়টের মতে করের পরিমাণ 10% কিংবা 5% বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু ইয়াহিয়ার মতে 20 গুণ বৃদ্ধি করা হয়। তবে এই যে করটা তিনি নির্ধারণ করেন, এই করের মধ্যে গৃহকর, পশুচারণ কর ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। অতিরিক্ত করের পরিমাণ 50%-এর অধিক নয়। ঐতিহাসিক ফিরিস্তার মতে 3 হতে 4 গুণ বৃদ্ধি করা হয়। তিনি মহৎ উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে কি করেন, কর বৃদ্ধি করেন, তাও ব্যর্থতায় পর্যবসিত হয়। সুলতান আলাউদ্দিন খলজির রাজত্বকালে দোয়াব অঞ্চলের করভার অধিক ছিল। এরপর সুলতান মুহাম্মদ বিন তুগলক অতিরিক্ত কর আরোপ করেন, ফলে জনগণ এই করভার মেনে নিতে পারেনি। সুলতান মুহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলের কর বৃদ্ধির সময় সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। এতে করে কর বৃদ্ধির নীতি কার্যকর হয়নি। দোয়াব অঞ্চলে যখন ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভাগ্যবশত সে সময়ই এই ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে দেখা যায় যে ভয়াবহ পরিণামের ফলে জনগণ দুঃখ দুর্দশা চরমভাবে বৃদ্ধি পায় এবং সুলতানের কর বৃদ্ধির নীতি দোয়াব অঞ্চলের উপর সময়োপযোগী ছিল না। সংশ্লিষ্ট কর্মচারীরা সুলতানকে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছিল। সুলতান সার্বিক পরিস্থিতি অবগত হওয়ার সাথে সাথে দোয়াব অঞ্চলের দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের নিকট সাহায্য পাঠান, অর্থ বীজ দিয়ে কৃষকদের সাহায্য করেন, খাল খননের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সুলতানের দোয়াব অঞ্চলের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগ নামে আলাদা একটি বিভাগও সৃষ্টি হয়, কিন্তু তারপরও দোয়াবের যে ক্ষতি হয় সেই ক্ষতি আর উঠিয়ে আসা সম্ভব হয়নি। দেখা যায় যে মুহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়। এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল প্রজাসাধারণের আর্থিক সংকট। প্রজাদের ধ্বংসকল্পে 10 হতে 20 গুণ পর্যন্ত এই কর বৃদ্ধি করা, যা প্রজাদের পক্ষে পরিশোধ করা অসম্ভব ছিল। তাছাড়া কর আদায়ে নিয়োজিত কর্মচারীরা কর আদায়ে দমন নীতি গ্রহণ করে, ফলে জনগণ এরূপ সমালোচনা শুরু করে যে সুলতানের সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হয়। আর যা আগে বললাম যে ওই সময়টাতেই কি হয়েছিল, চরম দুর্ভিক্ষ। সুলতান কর বৃদ্ধির প্রস্তাব রহিত করেন এবং যখনই তিনি জানতে পারেন সাথে সাথে তিনি রহিত করেন। জনগণের সুবিধার জন্য তিনি বিভিন্ন কার্যক্রম শুরু করেন, কিন্তু তারপরও কি করতে পারেনি, সেখান থেকে সেই দোয়াব অঞ্চলকে পুনরায় আবার সেই উর্বরতার দিকে ফিরিয়ে আনতে সক্ষম হননি। সুলতান মুহাম্মদ বিন তুগলক দীর্ঘ 26 বছর তিনি রাজত্ব করেন, কিন্তু এর মধ্যে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন কি তার এই মহা পরিকল্পনাগুলো করে, কিন্তু কোনো পরিকল্পনাই তিনি
সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তিনি করেননি বলে প্রত্যেকটা পরিকল্পনাতে তিনি ব্যর্থতায় পর্যবসিত হন। আমরা যদি মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাগুলোকে পর্যালোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে সুলতান মোহাম্মদ বিন তুগলক যে 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই 5টি পরিকল্পনা ছিল মহৎ উদ্দেশ্য এবং উৎকৃষ্ট আদর্শ নিয়েই তিনি করেছিলেন, কিন্তু ধৈর্য ও সামঞ্জস্যতার অভাবে মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি মানসিক ভারসাম্য হারাননি। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তিনি প্রশাসনিক সংস্কারের উচ্চতর ভাবধারায় উদ্বুদ্ধ হতে পারতেন না। গার্ডার ব্রাউন বলেন, তিনি যে উন্মাদ ছিলেন ও সমসাময়িক ব্যক্তিগণ এরূপ কোনো আভাস দেননি। তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বের অধিকারী একজন সফল নেতা ছিলেন। তিনি অতি মহৎ ও উদার প্রকৃতির শাসক ছিলেন। তিনি সবসময় রাষ্ট্রের কল্যাণ চিন্তা করতেন। তার এই পরিকল্পনা বাস্তবায়নের আন্তরিকতার কোনো অভাব ছিল না। তিনি প্রতীক তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন সাম্রাজ্যের মঙ্গলের কথা চিন্তা করে, কারণ তাম্রমুদ্রা ছিল সহজ বিনিময়যোগ্য। চীন ও পারস্য দেশে এই মুদ্রার প্রচলন বেশ সফলতা লাভ করেছিল। এই কথা চিন্তা করেই কিন্তু তিনি ভারতবর্ষে এই তাম্রমুদ্রার প্রচলন করেন, কিন্তু তিনি এমন এক সময় তাম্রমুদ্রার প্রচলন করেন যে তার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই তিনি করেন নাই। এছাড়া দোয়াব অঞ্চলে যে তিনি দ্বিগুণ কর বৃদ্ধি করেন, এতেও কিন্তু জনগণের কোনো সমস্যা হতো না, কারণ গঙ্গা এবং যমুনার সংযমস্থলে দোয়াব অঞ্চলটি ছিল অত্যন্ত উর্বর এবং ধনরত্নে পরিপূর্ণ। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে অনাবৃষ্টির জন্য সেখানে উৎপাদন বন্ধ হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ দেখা দিলে জনগণের অভাব অনটনে দিশেহারা হয়ে পড়ে। তদুপরি কর বৃদ্ধি যেন বারুদের অগ্নিসংযোগ করল। তিনি চীন ও কারাচিল কখনো অভিযান পরিচালনা করেননি। তিনি রাজ্যের সীমান্তবর্তী কারাচিলের বিদ্রোহ সর্দারদের দমনের জন্য তিনি সেনাবাহিনী প্রেরণ করেন মাত্র। সুলতানের এই মহা পরিকল্পনাগুলো ছিল যুগের চেয়ে অনেক অগ্রবর্তী। এই যুগের চেয়ে অনেক অগ্রবর্তী পরিকল্পনা করেন বলে সেগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়। তার পরিকল্পনাগুলো ছিল মহৎ উচ্চবিলাসী, তথাপি এই পরিকল্পনাগুলো মধ্যযুগে উপযোগী ছিল না। তিনি যেখানে বসে এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন তার চেয়ে অনেক অনেক অগ্রবর্তী চিন্তা ছিল এগুলো। যে কোনো পরিকল্পনা মানুষের মন মানসিকতা যুগোপযোগী হওয়াটাই উত্তম। অধ্যাপক আল মাহাদি হুসাইন বলেন, দ্য সুলতান ওয়াজ ফার ইন অ্যাডভান্স অফ হিজ এজ। তিনি বলছেন দ্য সুলতান ওয়াজ ফার ইন অ্যাডভান্স অফ হিজ এজ, তার যুগের চেয়ে সে অনেক বেশি অগ্রবর্তী ছিলেন। পরামর্শ গ্রহণে অস্বীকৃতি। সুলতান কখনো কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণে আগ্রহী ছিলেন না। তিনি যা ভালো মনে করতেন তিনি তাই করতেন। তিনি ওলামাগণকে কখনো মূল্যায়ন করতেন না। তিনি প্রশাসনিক ও বিভিন্ন ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ না করায় ওলামারা তার পরিকল্পনা ও কর্মসূচির সম্পূর্ণ বিরোধিতা করেন। দুর্নীতিপরায়ণ কিছু কর্মচারী ছিল, তারা সৎ ও আন্তরিকতাপূর্ণ ছিল না। তারা সুলতানকে আন্তরিকভাবে সহযোগিতা করতো না। তারা সঠিক খবর সুলতানকে দিতে অক্ষম ছিল, যার ফলে দেখা যায় সুলতান পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন এবং সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাছাড়া সুলতান ছিলেন একগুঁয়ে প্রকৃতির লোক, যার জন্য পরিকল্পনাগুলো সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হয়। সুলতানের পরিকল্পনাগুলো ছিল বাস্তবসম্মত, সুচিন্তিত, জনমঙ্গলকর, ঘটনামূলক, যুক্তিসঙ্গত, মহৎ। কিন্তু সালতানাতের দায়িত্ব উন্নতি বিধানের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও জনসাধারণের সহযোগিতার অভাবে তার মহৎ পরিকল্পনাগুলো একে একে ব্যর্থ হয়ে যায়। মধ্যযুগের আর কোনো সুলতান গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এরূপ চরম পরাজয় বরণ করেননি। তাহলে সুলতান মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দ থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থেকে তিনি যে 5টি মহাপরিকল্পনা করেন, এই পরিকল্পনার মধ্যে প্রত্যেকটি পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়। তার মধ্যে তার অন্যতম প্রথম পরিকল্পনা ছিল কি, আবার একটু আমরা বলি, রাজধানী স্থানান্তর। তারপর তিনি কোথা থেকে, দিল্লি হতে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এবং এর নাম দেন দৌলতাবাদ। তিনি প্রত্যেক ব্যক্তিকে, দিল্লির প্রত্যেক ব্যক্তিকে তিনি
দেবগিরিতে যাওয়ার নির্দেশ দেন এবং দিল্লি থেকে দেবগিরিতে যাওয়ার জন্য তিনি নতুন রাস্তা নির্মাণ করেন। রাস্তার পাশে তিনি গাছ লাগিয়ে দেন, পোস্ট অফিস রাখেন। একসময় দেখা যায় দিল্লিটা একটা জনমানবহীন শূন্য একটা মরুভূমিতে পরিণত হয়ে যায়। অতঃপর দেখা যায় যে কোনো কিছুই কেউই দেবগিরির আবহাওয়া বা দৌলতাবাদের আবহাওয়া তখনকার জনগণের বা তখনকার আমির ওমরাদের স্যুট করে না, তারা অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া দেখা যায় যে প্রশাসনিক কার্য করার জন্য দেবগিরিটা কোনো একটা সুইটেবল, কোনো একটা মানে অবস্থানে ছিল না, সুযোগ্য অবস্থানে ছিল না। পরবর্তীতে এবং দিল্লি তখন মঙ্গলদের হুমকির সম্মুখীন হয় এবং দিল্লিতে হাতছাড়া হয়ে যেতে থাকে। সেই সময় পুনরায় তিনি কী করলেন, এই দেবগিরি থেকে দিল্লিতে ফিরে আসেন। এরপর তিনি খোরাসান অভিযান করেন, যে খোরাসান অভিযানের পরিকল্পনা করেন, কিন্তু এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। অতঃপর তিনি কোনো নিয়ন্ত্রণ না করে তাম্রমুদ্রা প্রচলন করেন। একসময় দেখা যায় যে নকল তাম্রমুদ্রায় পুরো রাজ্য ভরে যায়। পরবর্তীতে তিনি দেখা যায় যে বিভিন্নভাবে 4 বছর পরে তিনি এই তাম্রমুদ্রা মানে দ্বিগুণ তিনি ক্ষতিপূরণ দিয়ে তিনি তাম্রমুদ্রা বন্ধ করেন এবং পুনরায় আবার স্বর্ণ রৌপ্য মুদ্রার প্রচলন করেন। এরপর তিনি এজন্য তিনি এই মুদ্রা প্রচলন করার জন্য তিনি তাকে এডওয়ার্ড থমাস প্রিন্স অফ মানিয়ার্স হিসাবে আখ্যায়িত করেন। অতঃপর তিনি হিন্দুস্তান এবং চীনের মধ্যবর্তী একটি অঞ্চল করাচির অভিযান করেন এবং এখানে তিনি উপজাতীয় সর্দারকে দমন করতে সক্ষম হন, কিন্তু আমির খসরু ওনার অনুমতি ছাড়া তিব্বত অভিযান করলে চরম ব্যর্থতায় পর্যবসিত হয়। তাছাড়া তিনি গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী উপত্যকা দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেন। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে তিনি এক মানে পরিকল্পনা যে কর বৃদ্ধি করেন সেটা ব্যর্থতায় সম্পূর্ণভাবে পর্যবসিত হয়। কারণ একসময় দেখা যায় যে তার এই দোয়াব অঞ্চলে যখন তিনি করটা বৃদ্ধি করেন সেখানে অনাবৃষ্টির ফলে সেখানে ফসল শূন্য হয়ে পড়ে এবং দুর্ভিক্ষ দেখা দেয়, যার জন্য তাকে যে খবরটা দেয়া হয়, তাকে যে খবর দেয়া হয় সেটা দেখা যায় যে একসময় একটা ভুল খবর দেওয়া হয়। কিন্তু তিনি পরবর্তী যখন জানতে পারেন যে দোয়াব অঞ্চলে এরকম দুর্ভিক্ষ দেখা দিতে, তিনি কিন্তু সাথে সাথে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এভাবে মোহাম্মদ বিন তুগলক মহাপরিকল্পনাগুলো করেন, কিন্তু যুগের চেয়ে তিনি অনেক অগ্রবর্তী চিন্তা করেছিলেন বলে দেখা যায় যে তিনি এই প্রত্যেকটা পরিকল্পনাতেই ব্যর্থতায় পর্যবেসিত হন। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহগুলো আলোচনা করো। এখান থেকে তোমাদের দেখা যাবে যে হয়তো 2টা পরিকল্পনা নিয়ে প্রশ্ন হতে পারে, সম্পূর্ণ রাজধানী স্থানান্তর নিয়ে এরকম প্রশ্ন হতে পারে। তোমরা রাজধানী স্থানান্তর, আমি বারবার বললাম যে রাজধানী স্থানান্তরের কারণ, তারপরে রাজধানী স্থানান্তরের ফলাফলটা কি হলো এবং ব্যর্থতায় পর্যবসিত হলে মূল্যায়ন করতে হবে, এইভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অথবা তাম্রমুদ্রা নিয়ে হতে পারে, তাম্রমুদ্রা কেন প্রচলন করলেন, যে বিশাল তিনি খোরাসান করাচির অভিযান করার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রশন করেন এবং কী করেন, তাদেরকে অগ্রিম 1 বছরের বেতন দিয়ে দেন। এই যে এর ফলে এবং রাজধানী পরিবর্তন করার ফলে তার বিশাল অর্থ সংকট দেখা দেয়, এটাকে পোষানোর জন্যই কিন্তু তিনি কী করেছিলেন, তাম্রমুদ্রা প্রচলন করেন। তাছাড়া তখন কিন্তু ইরানে, চীনে তাম্রমুদ্রার ব্যাপক প্রচলন চলছিল, সেটা দেখে তিনি উৎসাহিত হয়ে এই কাজটা করেন, কিন্তু তিনি সেটা নিয়ন্ত্রণ করার কোনো পথ রাখেননি বলে বা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা করেননি বলে কিন্তু তিনি এটা ব্যর্থতায় পর্যবসিত হন। তাহলে এইভাবে তিনি আবার আলাদা করে আবার দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি এটা নিয়েও আসতে পারে। তাহলে এই 3টা পরিকল্পনায় সবচেয়ে বেশি তোমরা সুন্দর করে কারণ, তারপরে ফলাফল, মূল্যায়ন, কারণ ফলাফল মূল্যায়ন, বিশেষ করে রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রা প্রচলন এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, এই 3টা খুব ভালো করে তোমরা পড়বে, এর উপর থেকেই কিন্তু প্রশ্নটা আসে। ঠিক আছে, তাহলে মোহাম্মদ বিন তুগলকের ডাকনাম হচ্ছে জুনা খান আর তার উপাধি হচ্ছে কি, উলুগ খান। ঠিক আছে, এবং সবচেয়ে বড় যেটা যে মোহাম্মদ বিন তুগলক কিন্তু তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন না, কে ছিলেন, তার বাবা গিয়াসউদ্দিন তুগলক। তার মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসবেন এবং তিনি পুরো রাজ্যটাকে তিনি রাজ্যে শান্তি শৃঙ্খলা যখন ফিরিয়ে আনার জন্য তিনি কি করলেন, বিভিন্ন চেষ্টা করেন।
5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু তিনি ব্যর্থতায় পর্যবসিত হন। ঠিক আছে, তাহলে আজকে আর পড়া বাড়াবো না, এর মধ্যেই আমরা থাকবো। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনার সমূহ পড়বে, এটাই হচ্ছে তোমাদের পড়া। তাছাড়া আমার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। আমি অ্যাসাইনমেন্ট এক্সাম তোমাদের গত ক্লাসে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি পর্যন্তই রেখেছি, ওর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসবে। সেই সিন্ধু বিজয় থেকে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি পর্যন্ত আমি প্রশ্ন করেছি। তোমরা এর মধ্যে যেটাই বুঝবে না আমাকে বলবে এবং আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।